সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ফিজিক্স বইয়ের ৩য় অধ্যায় বল থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব, যেটি সিলেট বোর্ড ২০২৩ সালে এসেছিল। সমস্যাটি একটি কপিকল সংক্রান্ত সমস্যা। আমার মনে হয় তোমরা অনেক শিক্ষার্থী রয়েছে যারা কপিকলের অঙ্কগুলো বা সমস্যাগুলো দেখলে অনেক সময় তোমরা ভয় পেয়ে যাও বা তোমাদের কাছে প্রবলেম মনে হয়। কিন্তু আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি তোমরা যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে কপিকল সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না। তো চলো সবার প্রথমে আমরা প্রশ্নটির পড়ে ফেলি। তো এখানে চিত্রের দিকে যদি তাকাও তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো যে এখানে এটা একটা বস্তু দেওয়া আছে, আর এই যে নীল রঙের যে তোমরা এটা দেখতে পাচ্ছ এটা একটা হচ্ছে টেবিল। এই টেবিলের দুই পাশে দুইটা পুলি অথবা কপিকল যাকে বলা হয় বাংলায়, এই কপিকল দেওয়া আছে। এই কপিকলের সাহায্যে এই বস্তুটিকে এই পাশে সুতার সাহায্যে একটা বস্তু দেওয়া আছে যে বস্তুটির নাম এ বস্তু, এবং অপর পাশে আরেকটা বস্তু দেওয়া আছে যেটি হচ্ছে বি বস্তু। বি বস্তুটির ভর কত? 30 কেজি এবং এ বস্তুটির ভর 66 কেজি। তো স্বাভাবিকভাবে যদি আমরা দেখি তাহলে এটা যদি সুতা দ্বারা আটকানো থাকে, এইভাবে আটকানো থাকে, তাহলে 66 কেজির বস্তুটা কি হবে? নিচের দিকে মুভ করবে। আর এটা যেহেতু ভর কম তাই বস্তুটি উপরের দিকে যাবে। তো এরপর আরেকটি বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখো এই বস্তুটা কি হবে? যেহেতু এই বস্তুটা নিচের দিকে মুভ করবে, তাহলে দেখা যাচ্ছে যে এই যে এখানে যে আরেকটা বস্তু রয়েছে 2 কেজির বস্তু, এই 2 কেজির বস্তুটা কি হবে? ডান দিকে মুভ করবে। তাহলে আমি এটা মুভের জন্য আমি জাস্ট একটা মার্কিং করে দেই, এটা কি হবে? বাম দিকে মুভ করবে। তো এই বস্তুটা যেহেতু বাম দিকে মুভ করবে, তাহলে এটি সাধারণত টেবিলের সাথে কি করবে? একটা ঘর্ষণের সৃষ্টি করবে। তার জন্য এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, কি? ঘর্ষণ সহগ 0.2। তো সবার প্রথমে তোমাদের আগে ঘর্ষণ সহগ জিনিসটা কি সেটা জেনে ফেলতে হবে। ঘর্ষণ সহগ হলো এখানে যে ঘর্ষণটা তৈরি হবে আর এই বস্তু কর্তৃক যে অবিলম্বিক প্রতিক্রিয়া বল তৈরি হবে, সেই দুটির বলের অনুপাতেই হচ্ছে ঘর্ষণ সহগ। তো আমরা ঘর্ষণ সহগের ব্যাপারটা বুঝলাম। তো এখন যদি আমরা প্রশ্নগুলোর দিকে যাই তাহলে এখানে কি বলছে, তো আমরা সবার প্রথমে একটু প্রশ্নটা দেখে ফেলতে পারি। গ নম্বর প্রশ্নটা বলেছে কি? দেখো, পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো। এখানে দেখো ঘর্ষণ সহগ দেওয়া আছে, এটা হলো ঘর্ষণ সহগ। আর এখানে এই বস্তুটা টেবিলের সাথে যে ঘর্ষণটা তৈরি করবে সেই মূলত সেই জিনিসটাই আমাদেরকে বের করতে হবে। তো গ নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য সবার প্রথমে আমি এখানে গ নম্বর লিখে ফেলবো। তো এরপরে দেখো তাহলে আমাদের এখানে বলছে ঘর্ষণ সহগ দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখে ফেলি ঘর্ষণ সহগ। ঘর্ষণ সহগ, তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, ঘর্ষণ সহগকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। এটা মিউ আছে এখানে কত? আমাদের 0.2। ঘর্ষণ সহগের একক নেই, যেহেতু দুটি বলের অনুপাত হচ্ছে ঘর্ষণ সহগ, কাজেই বলের যে অনুপাত আর বলের যে একক নিউটন ছিল, উপরের নিউটন এবং নিচের নিউটন, এটা কেটে যায়, যার কারণে এই ঘর্ষণ সহগের একক থাকে না। তোমরা এটা দেওয়া আছে কথাটা লিখে নিতে পারো, দেওয়া আছে বা এখানে কথাটা লিখে নিতে পারো। তারপরে দেখো এখানে আর কি দেওয়া আছে। এখানে দেখো এই বস্তুটার ভর দেওয়া আছে, তাহলে লিখি বস্তুটির ভর, পি বস্তুটির ভর, পি বস্তুটির ভর, পি বস্তুটির ভর দেওয়া আছে কত? এটাকে যদি আমরা এম দ্বারা ডিফাইন করি দেন এটা দেওয়া আছে 2 কেজি। তাহলে এখন দেখো এই বস্তুটার একটা অবিলম্বিক প্রতিক্রিয়া রয়েছে, তার মানে এই যে পি বস্তুটা রয়েছে এটি টেবিলটির উপর লম্বভাবে একটা বল ক্রিয়েট করে, সেটাকে অবিলম্বিক প্রতিক্রিয়া বল বলে। তাহলে আমরা সেই অবিলম্বিক প্রতিক্রিয়া বলটা বের করে নিতে পারি। অবিলম্বিক প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল। তাহলে অবিলম্বিক প্রতিক্রিয়া বল, এটাকে প্রকাশ করা হয় আর দ্বারা, এবং এই আর হচ্ছে কি ডাব্লিউ সমান, আর ডাব্লিউ তোমরা জানো ডাব্লিউ হচ্ছে কি ওজন, দ্যাট ইজ, তাহলে আমরা ওজনের জন্য আমরা জানি ওজন হচ্ছে এমজি। তার মানে প্রত্যেকটা বস্তুরই কিন্তু একটা অবিলম্বিক প্রতিক্রিয়া বল রয়েছে। যেমন আমরা যদি কোনো টেবিলের উপর বসে থাকি তাহলে আমাদেরও একটা কি রয়েছে? টেবিলের উপর একটা অবিলম্বিক প্রতিক্রিয়া রয়েছে। টেবিলটি যেমন ভূপৃষ্ঠের উপর রয়েছে, তাহলে কি টেবিলটিরও একটা অবিলম্বিক প্রতিক্রিয়া বল রয়েছে ভূপৃষ্ঠের উপর। কাজে প্রত্যেকটা বস্তুরই একটা অবিলম্বিক প্রতিক্রিয়া রয়েছে, সেই অবিলম্বিক প্রতিক্রিয়াটা হচ্ছে তার ওজনের সমান। আমরা কিন্তু এই অবিলম্বিক প্রতিক্রিয়ার মান এখন এই ওজনের সাহায্যে নির্ণয় করে নিতে পারি। দেখো এখানে 2 এম আছে কত? 2, আমরা 2 দিলাম, আর জি এর মান হচ্ছে 9.8। তোমরা এই জি এর মান 9.8 এখানে যদি তোমরা এখানে লিখে ফেলো তাহলে বেটার হবে, আর না যদি লিখো তাও কোনো সমস্যা নেই। এর একক হচ্ছে নিউটন। তো এটা যদি আমরা গুণ করে ফেলি তাহলে দেখা যাচ্ছে কি হবে? 9.8 গুণন 2, দ্যাট ইজ কত হচ্ছে? 19.6 এত নিউটন। তাহলে আমরা অবিলম্বিক প্রতিক্রিয়া পেয়ে গেছি। এখন দেখো এই ঘর্ষণ সহগের যে সূত্রটা রয়েছে সেই ঘর্ষণ সহগের সূত্র থেকে আমরা এই অবিলম্বিক প্রতিক্রিয়া এবং ঘর্ষণের রিলেশন থেকে আমরা এই পি বস্তুটির ঘর্ষণটা নির্ণয় করে নিতে পারবো। তার জন্য আমরা আগে লিখে ফেলি, আমরা জানি ঘর্ষণ সহগের যে সূত্রটা আছে সেটা লিখে ফেলি। ঘর্ষণ সহগ
ঘর্ষণ সহগ। ঘর্ষণ সহগ হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু কি লিখবো, মিউ ইজ ইকুয়াল টু উপরে লিখবো ঘর্ষণ, ঘর্ষণকে সাধারণত এফ দ্বারা প্রকাশ করা হয়, এফ দিলাম, আর নিচে দেওয়া হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল, অভিলম্বিক প্রতিক্রিয়া বল হচ্ছে আর। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি, বা এই যে মিউর মান কিন্তু এখানে দেওয়া ছিল, এই মিউর মানটা এখানেও আমি লিখেছি কত লিখবো 0.2, আর এখানে এফ আমাদের নির্ণয় করতে হবে, এফ থেকে গেল, আর এর মান কত আছে 19.6 আমরা যেটা নির্ণয় করলাম একটু আগে। এখন আমরা যদি দেখি এটা নিচে 1 আছে আর এফ আছে, এফ যদি আমরা বজ্র গুণন করে দিই তাহলে এফ ইকুয়াল টু, তাহলে আমরা কি পাবো 0.2 গুণন 19.6, তাহলে আমরা পাচ্ছি কত 3.92 এত নিউটন। যেহেতু এটা ঘর্ষণ বল একটি বল, যার কারণে বলের একক হচ্ছে নিউটন, তাহলে কাজে আমরা বলতে পারি, অর্থাৎ ঘর্ষণ বল, পি বস্তুর ঘর্ষণ বল লিখলে ভালো হতো, ঘর্ষণ বল, তাহলে আমরা বলে দিতে পারি 3.92 নিউটন। এটা কিন্তু আমাদের গ নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা এই গ নম্বরের যে ঘর্ষণ বের করার যে প্রসেসটা এটা তোমরা বুঝতে পেরেছ। তো এরপরে আসি আমরা ঘ নম্বরে। তো চলো ঘ নম্বর প্রশ্নটা কি বলা ছিল, যে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের তুলনা করো। তোমরা জানো যে পি বস্তুটির ত্বরণ আর অভিকর্ষ ত্বরণ। দেখো অভিকর্ষ ত্বরণ এই ঘটনাটা কিন্তু তোমরা জানো, অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, এবং এটার মান জানা 9.8। তো এখন দেখো যে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করো। তোমাদের কাছে মনে হতে পারে যে এই যে ত্বরণ আর অভিকর্ষ ত্বরণ, এখানে দুটি কথা কেন আসলো। বস্তুটির ত্বরণ বলতে কি বোঝায়, যে আনুভূমিকভাবে যে বস্তুটির ত্বরণ সেই ত্বরণের কথা বলা হয়েছে, এবং অভিকর্ষ ত্বরণটা হচ্ছে কি উপর নিচের যে ত্বরণটা। এখন মনে হতে পারে যে এখানে তো উপর নিচ ভাবে যেহেতু বস্তুগুলোর বিষয়গুলো দেওয়া আছে, কাজে এখানে তো অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 হওয়ারই কথা, তাহলে এখানে অন্য একটা ত্বরণ কেন আসলো। তো সেটার জন্য তোমাদেরকে আমি খুব সহজভাবে বলার চেষ্টা করি যে দেখো এই বস্তুটা যখন নিচের দিকে পড়ছিল তখন এই বস্তুটার উপরে কিন্তু দুটি বস্তুর ইফেক্ট রয়েছে, একটা হচ্ছে এই পি বস্তুটি এবং অপরটি হচ্ছে এই বি বস্তুটি। এই দুটি বস্তু যদি না থাকতো তাহলে এই বস্তুটি খুব স্মুথলি কিন্তু 9.8 অর্থাৎ জি এর মানের প্রভাবে কিন্তু নিচের দিকে পড়তে থাকতো, কিন্তু যেহেতু এখানে দুটি বস্তু সুতার দ্বারা বাঁধানো রয়েছে তার কারণে কি হবে, এই বস্তুটাকে এই অপর দুটি বস্তু 9.8 মিটার পার সেকেন্ড বলের প্রভাবে কিন্তু সেটা নিচের দিকে পড়তে দেবে না। কাজে এখানে এ বস্তুটি যে ত্বরণে নিচের দিকে নামবে সেই ত্বরণটাই মূলত আমাদেরকে নির্ণয় করতে বলতেছে, এবং সেই ত্বরণ নির্ণয় করার পর আমাদের অভিকর্ষ ত্বরণের সাথে সেটির তুলনা করতে হবে যে সেই ত্বরণের মানটা অভিকর্ষ ত্বরণের মানের চেয়ে কতটুকু কম। কেন কম হবে এটা কেন বললাম আমি, কেননা দেখো যে 9.8 যেটা রয়েছে 9.8 এর চেয়ে এটা 100% কম হবে, বিকজ অপর দুইটা বস্তু 9.8 এর থেকে তাকে টেনে দিচ্ছে, কাজেই এটা যে গতি নিয়ে নিচের দিকে নামবে সেই ত্বরণটা যে পাওয়া যাবে সেই ত্বরণটা 9.8 এর চেয়ে কম হবে। কাজে আমরা যখন তুলনা করব তাহলে তখন অবশ্যই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে যে ত্বরণটা আমরা পাবো সেই ত্বরণটা অবশ্যই কি হবে 9.8 এর চেয়ে কম হবে। তো আমরা সবার প্রথমে সেই ত্বরণটাকে বের করার চেষ্টা করব। তো এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে দেখো যে এখানে এই বস্তুটা যে স্পিড বা যে গতিবেগ বা যে বেগে নিচের দিকে সে অগ্রসর হবে, এই পি বস্তুটি কিন্তু বাম দিকে তত বেগেই সে কিন্তু বাম দিকে অগ্রসর হবে। অ্যাট দ্য সেম টাইম যদি তোমরা খেয়াল করো তাহলে এই বি বস্তুটাও কিন্তু উপর দিকে সেম বেগ নিয়ে উপরের দিকে সে কিন্তু অগ্রসর হবে। তো এটা কেন হবে মূলত আমি তোমাদেরকে একটু বলি যে এখানে এ যে রয়েছে এ বস্তুটির ভর হচ্ছে 66 কেজি এবং বি বস্তুটির ভর হচ্ছে কত 30 কেজি, আর মধ্যখানে যে এখানে একটা পি বস্তু দেওয়া আছে সেটির ভর কিন্তু 2 কেজি। কাজে এখান থেকে খুব সহজে আমরা বুঝতে পারি যেহেতু এটা একটি কপিকল, তাহলে কপিকলের এই বস্তুটির ভরের দরুন বা ভরের কারণে সেটা কিন্তু সবগুলো বস্তু বাকি যে বস্তুগুলো রয়েছে সেগুলো কি হবে এই বাম দিকে অর্থাৎ এ বস্তুর দিকেই কি হবে অগ্রসর হবে। তাহলে আমরা বলতে পারি এ বস্তুটি যত স্পিড বা যত ত্বরণে নিচের দিকে যাবে পি বস্তুটা বাম দিকে তত ত্বরণে বাম দিকে অগ্রসর হবে, ঠিক বি বস্তুটা তত ত্বরণে উপরের দিকে কিন্তু অগ্রসর হবে। এটা দেখো পি বস্তুটা কিন্তু আনুভূমিকভাবে, আর এখানে যে বি বস্তুটা রয়েছে বি বস্তুটা কিন্তু আমাদের উপরের দিকে অগ্রসর হবে। তো এখন যদি আমরা এই বস্তুটির ত্বরণটাকে আমরা মনে করলাম এই বস্তুটির ত্বরণ হচ্ছে কত এ, মানে যে ত্বরণে বস্তুটা নিচের দিকে মুভ করবে সেটাকে যদি আমি এ ধরি, তাহলে এই বস্তুরও ত্বরণ কি হবে, এ বস্তুটার ত্বরণ তো ভিন্ন হবে না, এই বস্তুরও ত্বরণ কি হবে এ হলো, এবং এখানে যে বি বস্তুটা রয়েছে এই বি বস্তুটার ত্বরণটাও কি হবে
এ হবে। তাহলে খুব স্বাভাবিকভাবে এখন আমরা বলতে পারি যে এ বস্তুটা যদি এ ত্বরণে নিচের দিকে অগ্রসর হয়, তাহলে এটার উপরে একটা কিন্তু আমরা এই ত্বরণটির কারণে এটা একটা বল পাবো। মনে করো সেই বলটার নাম আমরা কি দেব, এটাকে বলি, সেটা বলের নাম দিলাম এফ, এখানে দিলাম 2 দিলাম। এবং এই বস্তুটা যে এ ত্বরণে উপরের দিকে অগ্রসর হবে, এই ত্বরণে অগ্রসর হওয়ার কারণে এখানে যে আমরা বলটা পাবো এই এ ত্বরণের কারণে, সেটাকে নাম দিলাম F1। এবং এখানে যে পি বস্তুটা রয়েছে, এই পি বস্তুটা যে ত্বরণে সামনের দিকে যাবে, সেটাকে যদি আমি নাম দেওয়ার চেষ্টা করি F3, তাহলে আমাদের ব্যাপারগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে বা খুব সহজ হয়ে যাবে। তো এখন পাশাপাশি দেখি আমাদের কি কি ইনফরমেশনগুলো দেওয়া আছে, সেই জিনিসগুলো আমরা সবার প্রথমে লিখে ফেলি। তো এখানে ঘ নাম্বার দিয়ে তোমরা আগে দেওয়া আছে কথাগুলোকে লিখে ফেলো বা ইনফরমেশনগুলোকে কেন্দ্রীভূত করে ফেলো, তাহলে দেখা যাবে যে এই অঙ্কটা তোমাদের বা এই সমস্যাটি তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তো সবার প্রথমে ধরে নেই এই যে বি বস্তুটা রয়েছে, এই বি বস্তুর ভরকে আমরা এম ধরি, বি বস্তুর ভর লিখে ফেলি, বি বস্তুর ভর তোমরা এটাকে M1 নাম দিয়ে দাও। M1 নাম হচ্ছে কত, 30 কেজি। এবং পাশাপাশি এ বস্তুর ভর লিখে ফেলো, এ বস্তুর ভর এটাকে নাম দাও M2, দ্যাট ইজ কত, 66 কেজি। এবং পি বস্তুর ভর এখানে লিখে ফেলো, পি বস্তুর ভর এটাকে M3 দিয়ে দাও তোমাদের বোঝার সুবিধার্থে। এগুলো আমি নামকরণ এইভাবে করলাম, তাহলে 2 কেজি। তো এখানে যেহেতু সবগুলো বস্তুর ত্বরণ আমি কি মনে করতেছি, এ মনে করতেছি, কাজে সেটা আগে তো আমাদেরকে ধরে নিতে হবে। ধরি, তাহলে কি এ, বি এবং পি বস্তু ত্রয়ের বস্তু তিনটির লিখি, বস্তু তিনটির ত্বরণ কত, ত্বরণকে আমরা এ দ্বারা ধরে নিব বা এ ধরবো এ। তাহলে এখানে দেখো এই এ বস্তুটি এ ত্বরণের কারণে এটার একটা কার্যকারী বল পাবো, বি বস্তুটির কার্যকারী বল পাবো, এট দ্য সেম টাইম পি বস্তুটিরও কার্যকারী বল পাবো। এখন আসি এখানে যে কপিকলের যে মেইন বিষয়টা, সেই কপিকলের মেইন বিষয়টা হচ্ছে আমাদের এই যে এখানে যে এই যে এ বস্তুটিকে এবং পি বস্তুটাকে যে সংযুক্ত করা হয়েছে যে সুতার দ্বারা, সেই সুতার একটা কি থাকবে, টান থাকবে। আমি টানটাকে এখানে লেখার চেষ্টা করলাম, বড় হাতের টি। এবং এইখানে যে এদের মধ্যে যে টানটা কাজ করে, এর নাম দিলাম T2। একইভাবে আমি এই পি বস্তু এবং এখানকার যে বি বস্তু রয়েছে, এটা কিন্তু আরেকটা সুতার দ্বারা কি করা রয়েছে, সংযুক্ত রয়েছে। এবং এই সুতাটিরও একটা কি রয়েছে, টান রয়েছে। টান জিনিসটা কি আমি তোমাদেরকে একটু বলতেছি। দেখো এই যে পি বস্তুটি রয়েছে এখানে এবং এই বি বস্তুটা যে এখানে রয়েছে, বস্তু দুটি যেহেতু একটি সুতা দ্বারা সংযুক্ত রয়েছে, কাজে এই সুতাটি কি করবে, এখানে যে বি বস্তুটা রয়েছে, এই বি বস্তুটা উপরের দিকে টানবে। এবং একই সাথে কি করবে, এখানে পি বস্তুটা যে রয়েছে, এই পি বস্তুটাকে এই সুতাটা, এই যে এখানে যে সুতাটা রয়েছে, এই সুতাটাকে কি করবে, এই যে এই দিকে কিন্তু টানবে। তার মানে এই যে T1 রয়েছে, এটার উপর ইফেক্ট করবে এই দিকে। দেখো এইখানে যে সুতার একটা টান রয়েছে, সুতাটা কি করবে, এখানকার পি বস্তুটাকে ডান দিকে টানবে। এবং এখানে যে বি বস্তুটা রয়েছে, তার সাথে যেহেতু এখানে সুতাটা রয়েছে, এই সুতাটা এই বি বস্তুটাকে কি করবে, উপরের দিকে টানবে। এবং বি বস্তুর যে একটা পার্সোনাল ওজন রয়েছে, সেটা কিন্তু নিচের দিকে টানবে। তো যাই হোক, আমরা যেটা দেখলাম, তাহলে এই বি বস্তুর টান কি করবে, উপরের দিকে কাজ করবে। এবং পি বস্তুটির টান কি করবে, তার ডান দিকে অর্থাৎ বিপরীত দিকে কাজ করবে। একটা কথা খুব সহজভাবে যদি মনে রাখার চেষ্টা করো, সেটি হলো এরকম যে টান সবসময় বস্তুটির বিপরীত দিকে কাজ করে। তাহলে সেই কথাটাই যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে দেখব এই যে এখানে যে আমাদের এ বস্তুটি রয়েছে, তাহলে এই এ বস্তুটির উপরে যে একটা টান T2 কাজ করে, সেটা কি করবে, এই উল্টো দিকে কাজ করবে, তার মানে উপরের দিকে কাজ করবে। এবং এই T2 মানে এই যে সুতাটা, এই সুতাটা যে পি বস্তুর উপর কাজ করবে বা বল প্রয়োগ করবে, সেটা কি করবে, পি বস্তুর আবারও এখানেও কি করবে, বিপরীত দিকে কাজ করবে। এখন আরো একটি কথা মনে রাখতে হবে, এই যে টানও কিন্তু একটি বল। তাহলে এখন যদি আমরা খুব একটা অ্যানালাইসিস করে থাকি, তাহলে এখানে কি পাই, দেখো এখানে এই যে এ বস্তুটা রয়েছে, এই এ বস্তুটা কি করতেছে, তার ওজনের দরুন, তার যে একটা ওজন রয়েছে, সেই ওজনের কারণে এই বস্তুটা নিচের দিকে যেতে চায়। আর টান T2 কি করে, উপরের দিকে টানতে চায়। তাহলে এই দুই বল এখানে কিন্তু কাজ করে।
এই দুই বলের মধ্যে একটা কম এবং একটা বেশি থাকার কারণেই এই এ বস্তুটা ফাইনালি কি করে নিচের দিকে মুভ করে। যেহেতু এ বস্তুটা ফাইনালি নিচের দিকে মুভ করে, তাহলে আমরা বলতেই পারি তাহলে এ বস্তুটির যে এখানে ওজনের দরুন যে নিচের দিকে যেতে চায়, ওজনের দরুন যে সে বলটা অনুভব করে, সেই বলটার মান অবশ্যই 82 এর মানের চেয়ে বড়। আমরা কিন্তু এটা খুব সিম্পলি কিন্তু বলতে পারি। তাহলে আমরা এখানে ধরি এ বস্তুর ক্ষেত্রে। তার আগে এই বিষয়গুলোকে নোট ডাউন করে ফেলি। এখানে আরেকটা কথা লিখে নিই যে এ ও পি বস্তুর দুটির টান T2, এটা সমান সমান দেওয়া, এবং ই এবং বি বস্তুটির টান হচ্ছে বি ও পি বস্তু দুটির মধ্যবর্তী টান বা টান কত, আমরা এটাকে T1 বললাম। তাহলে আমরা যদি এ বস্তুর ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করি তাহলে কি পাই, লিখি আমরা এ বস্তুটির ক্ষেত্রে, এ বস্তুটির ক্ষেত্রে এখানে জি এর মানটা কোনো এক জায়গায় তোমরা যদি উল্লেখ করো তাহলে বেটার হতো, আর যদি উল্লেখ না করো তাহলে তেমন কোনো সমস্যা নেই, কারণ জি আমাদের খুব একটা জানা রাশি, কাজেই এটা না লিখলেও হবে, না লিখলেও মানে হবে। তো এখন আসি এ বস্তুটির ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করি। তাহলে এ বস্তুটির ক্ষেত্রে দুটি বল কাজ করে, একটি হচ্ছে নিচের দিকে আর একটি হচ্ছে উপরের দিকে। তাহলে নিচের দিকের বলটা বেশি আছে, যার কারণে সে কি করতেছে, নিচের দিকে মুভ করতে চাইবে ফাইনালি। তাহলে আমরা বলতেই পারি এ বস্তুটির যে নিচের দিকের যে বলটা রয়েছে, সেই নিচের দিকের বলটা হচ্ছে M2G, আর উপরের দিকে যে টানটা রয়েছে সেটা হচ্ছে T2। এই যে উপরের নিচের দিকের যে বল এবং উপরের দিকের বল যদি আমি বাদ দিই, তাহলে যে বলটা পাবো সেই বলটাই হচ্ছে আমার কি, এটা এটা হচ্ছে প্রয়োগকৃত বল। আর এটাকে যদি আমরা নেগেটিভ বল চিন্তা করি, তাহলে প্রয়োগকৃত থেকে নেগেটিভ বল যদি আমরা বাদ দিই তাহলে আমরা কার্যকরী বল পাবো, অর্থাৎ যে ত্বরণে এ বস্তুটি নিচে নামবে সেই ত্বরণের বল পাবো, সেটি হচ্ছে আমাদের M2A। ব্যাপারটা আমি আরেকবার ক্লিয়ার করতেছি। দেখো যে এ বস্তুটি যেহেতু নিচের দিকে মুভ করতেছে, এটাকে যদি আমি প্রয়োগকৃত বল মনে করি এবং টিটাকে তার নেগেটিভ বল মনে করি, তার মানে এর নাম ছিল টিটা তার উপরের দিকে টেনে ধরছিল, টি এর মানটা কম রয়েছে বিধায় কিন্তু এই বস্তুটা কি হচ্ছে ফাইনালি নিচের দিকে যাচ্ছে। তাহলে কাজে আমরা বলতে পারি প্রয়োগকৃত বল থেকে এই নেগেটিভ বলটা যদি আমি বাদ দিই তাহলে এর আমরা কার্যকারী বল পাবো। তাহলে কার্যকারী বল কোনটা, অর্থাৎ এ ত্বরণে বস্তুটা যে নিচের দিকে যেতে চায় সেই বলটা। তাহলে সেই বলটা আমরা কিভাবে পাবো, সেই বলকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করতাম, অর্থাৎ এইভাবে এফ ইকুয়াল টু আমরা জানি এম এ। তাহলে এম বলতে আমাদের M2 আর এ বলতে যে ত্বরণে বস্তুটা নিচের দিকে যাবে সেটাই। এটা হচ্ছে কার্যকারী বল, আর এটা হচ্ছে আমাদের প্রয়োগকৃত বল, আর এটা আমরা নেগেটিভ বল। তাহলে প্রয়োগকৃত বল থেকে নেগেটিভ বল দিলে কার্যকারী বল পাওয়া যাবে। এটাকে যদি ইকুয়েশন নাম্বার আমরা 1 দিয়ে থাকি রাখলাম, তাহলে এবার আমরা আসতে পারি বি বস্তুটির ক্ষেত্রে। তাহলে কি বি বস্তুটির ক্ষেত্রে তোমরা দেখো বি বস্তুটির ক্ষেত্রে কি হতে পারে। দেখো বি বস্তুটির এখানে কিন্তু একটা পার্সোনাল এর কিন্তু ওজন রয়েছে, এই ওজনটা কি হচ্ছে তার নিচের দিকে যেতে চায়, অর্থাৎ আমরা যদি বলি সেই ওজনটা কেমন, সেই ওজনটা হচ্ছে M1G, এটা নিচের দিকে যেতে চায়। আর এখানে T1 যে রয়েছে, T1টা উপরের দিকে টেনে ধরেছে। তাহলে T1টা যেহেতু উপরের দিকে টেনে ধরেছে এবং ফাইনালি বস্তুটা কি হচ্ছে উপরের দিকেই যাচ্ছে, তো এখান থেকে ব্যাপারটা খুবই সহজ যে এই T1 এর মান এই M1G এর চেয়ে বড়। কাজেই আমি এই T1কেই বলবো আমি প্রয়োগকৃত বল, আর এটাকেই বলবো আমি নেগেটিভ বল। কেননা এ উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে টেনে ধরতেছে, কিন্তু এতটুকু বল তার নেগেটিভ করে দিচ্ছে, যার কারণে এই টানের যে মানটা রয়েছে, এই টানের মানটা তার এই যে নিচের দিকে যে বলের মানটা আছে, নিচের দিকে যে যেতে চাই সেই বলের মানটা এই টানের বলের চেয়ে কম আছে, বিধায় কিন্তু এ উপরের দিকে যেতে চায়। তাহলে আমরা বলতেই পারি এটা হচ্ছে এখানে প্রয়োগকৃত বল, মানে যেহেতু এটা বড় রয়েছে এটাকে আমি প্রয়োগকৃত ধরবো। কেন প্রয়োগকৃত ধরতেছি, যে এই বস্তুটা তো ওভারঅল উপরের দিকেই যায়, এই সুতাটির কারণে বস্তুটা নিচের দিকে যেতে চায় এটা ঠিক, কিন্তু সুতা যেহেতু বাঁধানো আছে এবং সুতার সাহায্যে সে যেহেতু উপরের দিকেই যায়, তাহলে T1টা অবশ্যই গ্রেটার দেন M1G। তাহলে সেই ক্ষেত্রে আমি লিখতে পারি T1 বিয়োগ M1G। তাহলে এখন এই যে প্রয়োগকৃত বল আর এটা হচ্ছে নেগেটিভ বল, তাহলে প্রয়োগকৃত বল থেকে নেগেটিভ বল বাদ দিলে তাহলে সেটা কত ত্বরণে উপরের দিকে যায় বা কত বলে সেটা উপরের দিকে যায় সেটা পাওয়া যাবে, আর সেটা হচ্ছে আমাদের কত M1A।
কেননা এ ত্বরণে বস্তুটি যেহেতু উপরের দিকে মুভ করতেছে, কাজে এইটা হচ্ছে আমার কার্যকারী বল। এ ত্বরণের কারণে যে বস্তুটা উপরের দিকে যাচ্ছে, তাহলে সেখানে যে বস্তুটা বল অনুভব করতেছে সেই বলটাই হচ্ছে আমার m1, এবং সেই বলটা কত, সেটাই হচ্ছে t1 থেকে m1 যেটা বাদ দিলে যেটুকু থাকে সেইটুকু বলেই বস্তুটা উপরের দিকে যেতে চায়। তাহলে এইখানে আরেকটা আমরা রিলেশন পেয়ে গেলাম, দিস ইজ নাম্বার 2। এখন আসি আমরা এই পি বস্তুর ক্ষেত্রে। দেখো পি বস্তুটার ক্ষেত্রে আসলেই ব্যাপারগুলো তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে লিখে ফেলি পি বস্তুটির ক্ষেত্রে, পি বস্তুটির ক্ষেত্রে। তো দেখো পি বস্তুটির ক্ষেত্রে সিমিলারলি এইবার একটু তোমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে বা মনোযোগ দিতে হবে। এখন পি বস্তুটির উপর কিন্তু তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে যে এই পি বস্তুটির উপর কিন্তু 3টি বল কাজ করে। কেমন করে? এই বস্তুটার উপরে T2 একটা কান্ত কাজ করে। T2 বলের প্রভাবে কিন্তু বস্তুটা ফাইনালি বাম দিকে মুভ করে। আরেকটা বল কোথায় আছে? এই যে এই পাশে যে সুতা দ্বারা বাঁধা রয়েছে, এই যে T1 রয়েছে, এই T1 এর দরুন সেটা কিন্তু পিছনের দিকে তাকে টেনে ধরার চেষ্টা করে। একই সাথে আরেকটা বল এই বস্তুটার উপর কাজ করে, সেটা হচ্ছে আমাদের এখানে যে ঘর্ষণটা রয়েছে, এখানে যে ফ্রিকশনটা রয়েছে, সেই ফ্রিকশনটা তাকে কি করতে চায়, সামনের দিকে যেতে দিতে চায় না। কিন্তু যেহেতু ফাইনালি আমরা দেখেছি বা আমাদের এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বস্তুটা বাম দিকে মুভ করবে, তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি এই T2টা অনেক বেশি এই ফ্রিকশনের চেয়ে এবং এই T1 টানের চেয়ে। যদি এই ফ্রিকশনটা বেশি হতো বা এই ঘর্ষণটা বেশি হতো এবং এই T1টা দুজন মিলে যদি এই T2-র চেয়ে বেশি হতো, তাহলে তো এই বস্তুটা কি হতো, বাম দিকে মুভ করতে চাইতোই না। তাহলে আমরা বলতে পারি যার দরুন বা যে বলের দরুন বস্তুটা এই বাম দিকে অগ্রসর হচ্ছে, তাহলে সেটাকে আমরা যদি প্রয়োগকৃত বল মনে করি, তাহলে এই দুইটা বলকে আমরা নেগেটিভ বল মনে করব। এই যে এখানে যে ফ্রিকশন বলটা রয়েছে এবং এই সুতার দরুন যে T1টা রয়েছে, এই দুইটাকে আমরা নেগেটিভ বল মনে করব। তাহলে এই T2 থেকে এই দুইজন নেগেটিভ বলকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে যে বলটুকু পাবো সেটাই হচ্ছে এই বস্তুটার কার্যকারী বল। আর সেই কার্যকারী বলটা হচ্ছে কত, সেটা হচ্ছে এ ত্বরণের কারণে যে বস্তুটার মে দিক দিয়ে যায় এই বলটা। তাহলে এ ত্বরণের কারণে এই বস্তুটা যে বাম দিকে যায় সেটার বলের মান কত, সেই বলের মান হচ্ছে ma। তাহলে এটার যদি আমি m বলার চেষ্টা করেছি, বলতে এটাকে যদি m3 বলার চেষ্টা করেছি, কাজে এটা আমরা বলতে পারি m3a, মানে এই পি বস্তুটির কার্যকারী বল, অর্থাৎ সেই বলটির কারণেই এই পি বস্তুটি বাম দিকে অগ্রসর হবে। তাহলে আমরা পি বস্তুটির ক্ষেত্রে লিখতে পারি কি, লিখতে পারি যে T2টাকে আমি প্রয়োগকৃত বল মনে করলাম, আর এখানে নেগেটিভ বল হচ্ছে আমার কোনটা, এই ফ্রিকশনটা F প্লাস কত, এই যে এখানে T1, এই F এবং এই T1কে আমি এখানে দিয়ে দিলাম। দিলে আমি কি পাবো, এই বস্তুটির একটি কার্যকারী বল পাবো, আর সেই কার্যকারী বলটা হচ্ছে এ ত্বরণের কারণে যে বল সেটি। তাহলে আমরা বলতে পারি সেই বলটি কত, সেই বলটি হচ্ছে m3a। দেখো এটা হলো তার কার্যকারী, এতটুকু বল নিয়ে এই বস্তুটা কি করবে, সামনের দিকে মুভ করবে, কারণ যেহেতু ত্বরণটা হচ্ছে এ। তাহলে এখন যদি তোমরা এই জায়গাটায় একটু অ্যানালাইসিস করো, তাহলে কি পাবা, এখানে অতএব দিয়ে দিলাম আমি এখানে T2 মাইনাস এখানে F, তারপর এখানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে কি দিলাম T1 ইজ ইকুয়াল টু m3 এখানে কত a। এটাকে যদি ইকুয়েশন নাম্বার আমরা 3 দিয়ে থাকি, তাহলে দেখো এই তিনটা ইকুয়েশন যদি আমরা এখন যোগ করে ফেলি, তাহলে আমরা এখান থেকে কিছু একটা পেয়ে যাব। তাহলে সেটা কি আমরা দেখি। তাহলে এখন আমরা কি করব, তাহলে এই তিনটা ইকুয়েশন যোগ করার চেষ্টা করব। 1 যোগ 2 যোগ 3 ইমপ্লাইজ দ্যাট। তাহলে সেটার জন্য আমি এখন দেখো লিখে ফেলি। 1 নম্বর সমীকরণটা কি ছিল, m2g মাইনাস t2 ইকুয়াল টু m2a। আর 2 নম্বরটা কি ছিল, এখানে আমার সমীকরণ আছে t1 মাইনাস m1g ইকুয়াল টু m1a। আর এবং 3 নম্বর সমীকরণে কি আছে, T2 মাইনাস F মাইনাস কত T1 ইজ ইকুয়াল টু কত M3A। তাহলে M3A। তাহলে আমরা যদি এটাকে যোগ করে ফেলি তাহলে কি পাবো, দেখো এখানে দেখো এই যে T2 আর এই যে আমরা T2 এটা বাদ দিয়ে দিতে পারলাম, এটা কারণ মাইনাসের, এটা প্লাসের, এটা মাইনাসের, এটা না সরি এটা প্লাসের, এটা কি মাইনাসের। তাহলে এখানে কি পাই আমরা, m2g মাইনাস m1, এটা লিখে ফেলি m2g মাইনাস এই যে m1g
আর এই যে এখানে এফ আছে, এফ আমরা লিখে নিলাম। আর এখানে কত দেখো, এটা যোগ এটা যোগ এটা, তাহলে দেখো তোমরা তিনটাতে একটা কমন রাশি রয়েছে এ, আমি এ কথাটা লিখে ফেললাম। তারপরে এখানে m2 m1 m3, তার মানে m2 যোগ m1 যোগ m কত 3। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু খুব অনায়াসে আমরা সবকিছু পেয়ে যাব। দেখো এখানে জি কমন রয়েছে, আমরা জি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকবে m2 মাইনাস m1। আর এখানে এফ রয়েছে ঘর্ষণ, এই ঘর্ষণটা আমরা লিখে নিলাম। আর আর এই জায়গাটায় আমরা মানগুলো বসিয়ে দিতে পারি। m2 এর মান কত ছিল, m2 মান ছিল 66 কেজি, যোগ এখানে যোগ দিলাম, তারপরে কত m1 এর মান ছিল কত 30 কেজি, 30 দিয়ে দিলাম, এবং m3 এর মান ছিল কত 2 কেজি, আমি 2 কেজি দিয়ে দিলাম। এখন এখানে জি এর মান কত, তোমরা জি এর মানটাকে 9.8 লিখে নিতে পারো, 9.8। আর এখানে m2 কত ছিল 66 কেজি, আমরা আবারও লিখে দিই 66 কেজি, মাইনাস m1 কত ছিল আমাদের 30 কেজি, 30 কেজি দিয়ে দিলাম। অ্যান্ড এফ এর মান ছিল, তোমরা গ নং হতে পাই, এটা তোমরা আগেই লিখে নিতে পারো, নতুবা এখানে সাইড নোট দিয়ে দিতে পারো। এফ এর মান কত ছিল গ নম্বরে যদি তোমরা দেখতে যাও তাহলে পাবা 3.92, এটা ছিল আমাদের ঘর্ষণের মান। এখানে তারপরে কি আছে, এখানে এ, আর এখানে গুণন আকারে আছে বাকি রাশিগুলোকে আমরা যোগ করে ফেলি। তাহলে বাকি রাশিগুলো যোগ করলে এখানে কত হচ্ছে 96, 2 98, 98। তাহলে এখানকার মানগুলো আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে একবারও করে নিতে পারি, আর নতুবা তোমরা ধাপে ধাপেও করতে পারো। এখানে 9.8, এটা থেকে এটা যদি বাদ দাও তাহলে পাওয়া যাবে কত, এখানে 66 থেকে 30 বাদ দিলে 36 পাবা। আর এখানে তোমরা 3.92, দ্যাট ইজ, এখানে তোমরা এটা একবারই লেখো 98, আর এখানে এ লিখবা। আর একটু তোমাদের বোঝার সুবিধার্থে এটা উঠাই দিচ্ছি। তো এখন তোমরা কি করবে, এটা ক্যালকুলেটরের সাহায্যে করো, 9.8 গুণন 36, তাহলে 9.8 গুণন 36 করবা, এবং মাইনাস 3.92 বাদ দিয়ে দেবো, মাইনাস 3.92 দিয়ে একবারে আমি রেজাল্ট করার চেষ্টা করলাম। এখানে হচ্ছে কত 348.88 ইকুয়াল টু 98a। তাহলে এখন তোমরা জানো যে এ ইকুয়াল টু কি হবে, এ ইকুয়াল টু, তাহলে এটা এদিকে যাবে 348.88, আর নিচে আসবে কত 98, এটাকে এখন 98 দ্বারা ভাগ দাও, তাহলে ভাগ হবে 98, দ্যাট ইজ পাওয়া যাবে 3.56, এ ইকুয়াল টু 3.56, এটাই হচ্ছে আমাদের এই ত্বরণের মান। তাহলে এখন যেহেতু তোমাদের কি বলছে যে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করো, তাহলে এই ত্বরণ এবং তোমাদের যে জি এর মান রয়েছে সেটার মধ্যে তুলনা করতে হবে। তবে একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, এইখানে তোমরা কিন্তু এই যে এফ এর মানটা যেহেতু এখানে তোমরা ইউজ করেছো কত 3.92, তাহলে এখানে তোমরা এটা এখানে লিখে দিবা গ হতে এফ ইকুয়াল টু কত 3.92 নিউটন, এই কথাটা তোমরা লিখে দিবা। আর যদি তোমরা এখানে না লেখো তাহলে তোমরা শুরুতেই একেবারে লিখে রাখতে পারবে। তো এখন আসি, তোমরা দেখো বলেছে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করো। যদি আমাদের কাছে শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ চাইতো, যদি আমাদের কাছে শুধুমাত্র ত্বরণের মান চাইতো তাহলে এখানে আমরা কিন্তু অ্যান্সার লিখে দিতে পারতাম, কিন্তু আমাদের এই ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা যেহেতু চেয়েছে, তাহলে কাজেই আমাদেরকে এখন লিখতে হবে এইভাবে। এখন আমরা কি করব, এই এর মানকে উপরে রাখবো, যখনই তুলনা করতে বলবে যার সাথে যার তুলনা করতে বলবে সেটাকে উপরে রাখবো, আর যার সাথে তুলনা করতে বলবে তাকে নিচে রাখবো। তাহলে উপরের মান কত দেব 3.5, এখানে 6 দিব, আর এই জি এর মান কত 9.8 দিব। এখন দেখো এটার একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটারও একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, কাজে এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার কেটে গেছে, জাস্ট ওটা লেখার কোনো প্রয়োজন নেই। তো এখন কি করবা, এই 9.8 দিয়ে এই 3.56 কে ভাগ দিবা, তাহলে ভাগ দিলে কত পাওয়া যায় সেটা আমরা একটু করে ফেলি। 3.56 ভাগ দিব আমরা কত 9.8, দ্যাট ইজ আমরা রেজাল্ট পাচ্ছি কত, লিখি আমি a বাই জি ইজ ইকুয়াল টু 0.363, তারপরে এখানে দেওয়া আছে 2 এবং আরো অনেক দেওয়া আছে ক্যালকুলেটরের মধ্যে, তো সে ততদূর পর্যন্ত আমি লিখলাম না। আর এই নিচে কিন্তু 1,
একটা কথা তোমাদের মনে রাখতে হবে, যাকে আমাকে তুলনা করতে বলেছে সেটা যেন আমাদের পিওর সংখ্যা থাকে, তার সাথে কোনো যেন সংখ্যার গুণ থাকে না। কাজেই এই জন্যই আমি মূলত কি করেছি, এই 9.8 দিয়ে এটাকে ভাগ দিয়েছি দেন, এবং 9.8 দিয়ে 9.8 কে ভাগ দিলে এই 1 পেয়েছি। তাহলে এই 1 এবং এ যদি আমি গুণ করি তাহলে দেখো এর সাথে কোনো ঝামেলা থাকবে না। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এখন আমি কি করব, দেখো এই এ এবং এই 1 আমি গুণ করব, তাহলে কি হবে, এই এ এবং 1 আমি গুণ করলাম, আর এখানে কি হচ্ছে, এই জি এবং এটা গুণ হচ্ছে, তাহলে আমি লিখলাম 0.3632 গুণন কত, এই জি। তাহলে আমরা বলতে পারি যে এই যে অভিকর্ষ, তাহলে আমরা বলতে পারি এই যে আমরা ত্বরণের মানটা পেয়েছি, সেই ত্বরণের মানটা এই যে অভিকর্ষ ত্বরণ জি এর এত গুণ আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ ত্বরণের মান, ত্বরণের মান, তাহলে কি অভিকর্ষ ত্বরণের অভিকর্ষজ ত্বরণের কত গুণ, ত্বরণের কত, এই যে 0.3632 গুণ। জাস্ট এতটুকুই তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি তোমরা ঘ নম্বর প্রশ্নটির সমাধানটুকু বুঝতে পেরেছ। ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য।